প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। ফের শুরু হচ্ছে এসআইআর, বড় ঘোষণা কমিশনের। 6000 কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপের। তৃণমূলের মূল উড়ে গিয়েছে, পালাবদলের পর বাংলায় এসে বিস্ফোরক মিঠুন। হাইকোর্টে মমতাকে চোর চোর স্লোগান, শ্রমিক বললেন পরিস্থিতি তৈরি করেছে তৃণমূলই। জুন থেকেই পাবেন অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা, জেনে নিন আবেদন করার সঠিক নিয়ম। গো হত্যা নিয়ে নতুন আইন বাংলায়, জেল নাকি জরিমানা, জেনে নিন কি রয়েছে সরকারের নির্দেশিকায়। শুভেন্দুর বৈঠকে সিইও কেন, আইনি ব্যাখ্যায় তৃণমূলের তোপ দাগলেন মনোজ আগরওয়াল। তিলজলায় বুলডোজার অ্যাকশন, ঘটনাস্থলে পৌঁছে ক্ষমতার দম্ভ নিয়ে সরব নওশাদ। সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা, 45 দিনের মধ্যে জমি হস্তান্তরের ঐতিহাসিক ঘোষণা শুভেন্দু সরকারের। হিমাচল বাদে 16টি রাজ্য, 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর, ঘোষণা নির্বাচন কমিশনের। লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃত্যু মিছিল, টানা 15.5 ঘন্টার ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে এখনো পর্যন্ত মৃত 89, ধূলিসাৎ বহু এলাকা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ফের শুরু হচ্ছে এসআইআর, বড় ঘোষণা কমিশনের। এসআইআর এর তৃতীয় দফা ঘোষণা করা হলো। যে রাজ্যগুলিতে ইতিমধ্যে এসআইআর হয়ে গেছে সেই রাজ্যগুলিকে বাদ দিয়ে দেশের বাকি রাজ্যগুলিতে এসআইআর হবে। তবে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর ও লাদাখকে বাদ রাখা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয় যে 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হচ্ছে। 1 জুলাই থেকে এসআইআর শুরু হবে, চলবে ডিসেম্বর অবধি। আপাতত হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর ও লাদাখে এসআইআর হবে না। ইতিমধ্যেই দেশ জুড়ে জনগণনা বা জনশুমারি চলছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এসআইআর এর তৃতীয় ধাপ শুরু করা হচ্ছে, যাতে এসআইআর এর প্রক্রিয়া পরিচালনের জন্য ফিল্ড স্তরে কর্মী থাকে। জানা গেছে, তৃতীয় দফার এসআইআর এ 3.94 লক্ষ বুথ লেভেল অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করবেন। মোট 36.73 কোটি ভোটার এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন। তাদের তথ্য যাচাই করা হবে। দিল্লিতে আগামী 7 অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। নির্বাচন কমিশন জানিয়েছে দিল্লিতেও এসআইআর হবে। নির্বাচন কমিশন জানিয়েছে এখন হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখে এসআইআর না হলেও পরে আলাদাভাবে এসআইআর ঘোষণা করা হবে। জনশুমারির দ্বিতীয় ধাপ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এবং দুর্গম পার্বত্য এলাকা হওয়ায় সেখানের আবহাওয়ার উপরে নির্ভর করেই এসআইআর ঘোষণা করা হবে। এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, আমি ভোটারদের কাছে অনুরোধ করছি সকলে যেন এসআইআর এর তৃতীয় ধাপে অংশগ্রহণ করেন এবং তাদের এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেন। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারদের নাম তোলা হবে। প্রসঙ্গত, বিহারে প্রথম দফায় এসআইআর হয়েছিল। 2025 সালের জুন মাস থেকে শুরু করে সেপ্টেম্বর অবধি এসআইআর প্রক্রিয়া হয়েছিল। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর জানা যায় প্রায় 47 লক্ষের নাম বাদ গেছে। দ্বিতীয় দফায় এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কেরল সহ 9টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে। সব থেকে বেশি ভোটারের নাম বাদ গিয়েছিল উত্তরপ্রদেশ থেকে। প্রায় 2.04 কোটির বেশি ভোটারের নাম বাদ যায়। পশ্চিমবঙ্গে 90 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ গিয়েছে এসআইআর এ। 6000 কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপের। বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহার ও প্রচারে আগেই বলেছিল যে কর্মসংস্থানের উপর জোর দেওয়া হবে। এবার ক্ষমতায় আসার পরই তারই ঝলক দেখা গেল। আজ প্রাতঃভ্রমণের সুখবর দিলেন রাজ্যের মন্ত্রী। জনসংযোগে বেরিয়ে তিনি বললেন, 6500 কর্মীকে নিয়োগ করা হবে খুব শীঘ্রই। দিলীপ ঘোষ বলেন, কথা হয়েছে বিভাগের অনেকের সঙ্গে। চাকরি নিয়োগের জন্য প্রায় 6500 শর্টলিস্ট করা হয়েছিল। আপাতত সেটাই তৈরি হচ্ছে। কর্মচারী নেই, সেই কারণে কাজগুলো পড়ে আছে। একজন 4টে পঞ্চায়েত দেখেন, কাজ দেরি হচ্ছে, আপাতত ক্লিয়ার করব। ক্যাবিনেটে মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানিয়েছি। কেন্দ্র পয়সা দেয়, সেটা কাজে লাগাতে হবে। বহু কর্মী বঞ্চিত, তাদেরটাও ধাপে ধাপে করব। কবে হবে এই চাকরি? দিলীপ ঘোষ বলেন, দেখি কবের মধ্যে করতে পারি, কারণ বিধানসভাও বসবে। পরের ক্যাবিনেট মিটিং এ বলবো মুখ্যমন্ত্রীকে। প্রসঙ্গত, চুক্তিভিত্তিক কর্মীদেরও চাকরি থাকবে বলে আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাতারাতি কোনো অমানবিক সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানিয়েছেন অগ্নিমিত্রা। অপরদিকে চুক্তিভিত্তিক কর্মীদেরও চাকরি থাকবে বলে আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী। রাজ্যে সিভিক সহ প্রায় 5 লক্ষ চুক্তিভিত্তিক কর্মী কাজ করেন, আর পুরসভাগুলিতে হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মী কাজ করেন। পালা বদলের পর তারা চিন্তায় ছিলেন চাকরি থাকবে কিনা। এবার সেটা নিয়ে স্পষ্ট বার্তা সরকারের।
তৃণমূলের মূল উড়ে গিয়েছে, পালা বদলের পর বাংলায় এসে বিস্ফোরক মিঠুন। 26-এর ভোট ডু অর ডাই ম্যাচের মতো বলে দাবি করেছিলেন, বারবার পরিবর্তনের ডাক দিয়েছিলেন। ভোটের ফলেও সেই দাবির বাস্তবায়ন। বিজেপির দাপটে বাংলায় পর্যদস্ত তৃণমূল। ফলাফল পরবর্তী সময়ে কলকাতায় ছেলে নমশী চক্রবর্তীর আখরি সওয়াল ছবির প্রচারে এসে ঘাসফুল শিবিরকে তোপ দাগেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তৃণমূলের ভবিষ্যৎবাণী করে মিঠুন বলেন, তৃণমূলের মূল উড়ে গিয়েছে, এখন ঘাস পড়ে আছে, হাওয়াতে উড়ে যাবে। মিঠুন নিজের রাজনৈতিক লড়াইয়ের কথা উল্লেখ করে আরো বলেন, আমি 5 বছর ধরে সওয়াল করেছি, 5 বছর ধরে লড়েছে, সেই লড়াইয়ের পর আজ এই জায়গায় এসেছি। এখন সবাই আনন্দ করুন, এটা একটা মুক্ত বাংলা। নতুন সরকারের প্রশংসাও করেন মিঠুন। তার কথায়, নতুন কলকাতা দারুণ লাগছে, এবার সোনার বাংলা গড়ে তুলতে হবে, তার জন্য কাজে লেগে পড়েছি। এরপরে সরাসরি মমতাকে আক্রমণ করে তিনি বলেন, উনি হাইকোর্টে যান, যেখানে খুশি যান, কিচ্ছু হবে না। বলে রাখা ভালো, বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পরই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি ফের আদালতে প্র্যাকটিস করবেন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে ভোট পরবর্তী মামলায় সওয়াল করতে দেখা যায় তাকে। সেই প্রসঙ্গে খোঁচা দেন মিঠুন। এদিকে একসময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন, পরে সেই পদে ইস্তফা দেন। 2021 সালের আগেই যোগ দেন বিজেপিতে। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মিঠুন। সেই সময় ইঙ্গিতে বুঝিয়েছিলেন মমতার আচরণে অসন্তুষ্ট তিনি, সেই কারণেই দলের সঙ্গে দূরত্ব তৈরি এবং পরবর্তীতে দলত্যাগের সিদ্ধান্ত। রাজ্যে পালাবদলের পর এবার বিস্ফোরক বিজেপির তারকা নেতা মিঠুন। হাইকোর্টে মমতাকে চোর চোর স্লোগান, শ্রমিক বললেন পরিস্থিতি তৈরি করেছে তৃণমূলই। কলকাতা হাইকোর্টে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান দেওয়াকে কেন্দ্র করে মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি জানান, এই সংস্কৃতি বিজেপির নয়, এই পরিস্থিতি তৃণমূলই তৈরি করেছে। এদিন ফের একবার ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করেছেন তিনি। শ্রমিক জানান, খুনের বদলে খুনের রাজনীতি বরদাস্ত নয়, রাজ্যে এবার থেকে আইনের শাসন চলবে। দিল্লি থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ভোট পরবর্তী হিংসা নিয়ে তার দাবি, তৃণমূলই তৃণমূলকে মারছে, আর দলের নেতারা বাড়ি থেকে শুধু বিবৃতি দিচ্ছেন আর সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছেন। তাদের ময়দানে নেমে দলের কর্মীদের পাশে দাঁড়ানো উচিত। কারা এই ঘটনার পেছনে রয়েছে তা তদন্ত করে দেখতে হবে। বিজেপি এই সব ঘটনার পেছনে নেই, কারণ বিজেপি খুনের বদলে খুন ও চোখের বদলে চোখ এই রাজনীতিতে বিশ্বাসী নয়। দলের রাজ্য সভাপতির অভিযোগ, তৃণমূলই বিজেপির 3 কর্মীকে খুন করেছে। শ্রমিক আরো জানান, 4 তারিখ থেকে যারা বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন তারা দলের কেউ নয়। কোনো অশান্তিকে দল বরদাস্ত করবে না। দল সরকারের কাজকর্মেও হস্তক্ষেপ করবে না বলে জানান তিনি। দল আর সরকার সম্পূর্ণ আলাদা। শুভেন্দু অধিকারী হলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী। শ্রমিকের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, কিন্তু শাক ঢাকবেন কি দিয়ে? 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন হন। জেসিবি দিয়ে বাড়ি ভাঙা হয়েছে, অবর্ণনীয় অত্যাচার হয়েছে। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন। তখন কোথায় ছিল আদালত? সেই সময় পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। জুন থেকেই পাবেন অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা। জেনে নিন আবেদন করার সঠিক নিয়ম। রাজ্যের মসনদে আসীন হতে নারী ক্ষমতায়নে বড়সড় পদক্ষেপ নিল নতুন বিজেপি সরকার। শপথ গ্রহণের দিনই মহিলাদের আর্থিক সহায়তার প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন নবনিযুক্ত পুর ও নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি স্পষ্ট জানিয়েছেন, এখন থেকে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেতে আর লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই, অনলাইনেই করা যাবে আবেদন। বুধবার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, আগে এই ধরনের প্রকল্পের জন্য দুয়ারে সরকারের উপর নির্ভর করতে হতো, কিন্তু আমি দায়িত্ব নিয়ে আমার দপ্তরকে নির্দেশ দিয়েছি যাতে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন করা হয়। মন্ত্রীর আশ্বাস, এই পোর্টালটি এতটাই সহজভাবে তৈরি করা হচ্ছে যে স্বল্প শিক্ষিত বা সাধারণ মানুষও অনায়াসেই আবেদন করতে পারবেন। বাংলার প্রত্যেক মহিলা যাতে ঘরে বসেই এই প্রকল্পের সুবিধা নিতে পারেন, সরকার সেই ব্যবস্থাই করছে। কিন্তু কারা পাবেন এই সুবিধা? নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে। অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যারা আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতেন তারা সকলেই অন্নপূর্ণা ভান্ডারের আওতায় আসবেন। তবে টাকা দেওয়ার আগে একটি স্বচ্ছ অ্যানালিসিস বা যাচাই প্রক্রিয়া চালানো হবে। যারা প্রকৃতই রাজ্যের স্থায়ী বাসিন্দা ও নাগরিক তারাই এই সুবিধা পাবেন। মৃত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। যাদের নাম ইতিপূর্বে ভুলবশত বা অন্য কারণে কাটা গিয়েছিল তাদের তথ্য পুনরায় খতিয়ে দেখা হবে।
অগ্নিমিত্রা পালের কথায় 1 জুন থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছানো শুরু হবে। তবে তার আগে আমরা নিশ্চিত করতে চাই যে যোগ্য ব্যক্তিরাই যেন এই সুবিধা পান। রাজ্যের গত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রধান হাতিয়ার ছিল লক্ষ্মীর ভান্ডার। এবার ক্ষমতায় আসার লড়াইয়ে বিজেপি পাল্টা অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছিল, যেখানে টাকার পরিমাণ অনেকটাই বাড়িয়ে 3,000 টাকা করার কথা বলা হয়েছিল। নতুন সরকার গঠন হতেই সেই প্রতিশ্রুতি পূরণে তৎপর হলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। গো হত্যা নিয়ে নতুন আইন বাংলায়, জেল নাকি জরিমানা, জেনে নিন কি রয়েছে সরকারের নির্দেশিকায়। পশ্চিমবঙ্গের বিজেপি সরকার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, অনুমোদিত স্থানীয় কর্মকর্তা ও সরকারি পশু চিকিৎসক শারীরিক সুস্থতা শংসাপত্র ছাড়া কখনোই আর গরু, ষাঁড়, মহিষ ও বাছুর সহ কোনো পশুই জবাই করতে পারবে না। এই আদেশে জবাইয়ের ওপর কঠোর শর্তাবলী নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে বয়সসীমা, নির্দিষ্ট স্থান ও নির্দেশ লঙ্ঘনের জন্য শাস্তির বিধান। বিজ্ঞপ্তি অনুসারে কোনো ব্যক্তি কোনো পশু যেমন ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ, মহিষের বাচ্চা ও খাসি করা মহিষ কোনো কিছুই জবাই করতে পারবে না। যদি কোনো সনদপত্রে সেটিকে জবাইয়ের জন্য উপযুক্ত বলে ঘোষণা করা হয়, সনদপত্রে অবশ্যই নিশ্চিত করতে হবে যে পশুটির বয়স 14 বা তারও বেশি হয়েছে, সেটি কাজ বা প্রজননের আর উপযোগী নয়, অথবা বয়স, আঘাত, বিকৃতি বা কোনো দুরারোগ্য কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে। পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতিও একজন সরকারি পশু চিকিৎসককে লিখিতভাবে কারণ উল্লেখ করে যৌথভাবে শংসাপত্রটি জারি করতে হবে। যদি শংসাপত্রটি প্রত্যাখ্যান করা হয়, তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জবাইয়ের জন্য ছাড়পত্র পাওয়া পশু শুধুমাত্র পৌর কসাইখানা বা স্থানীয় প্রশাসন কর্তৃক চিহ্নিত বা অন্য কোনো সুবিধাজনক স্থানে জবাই করা যাবে। যে কোনো স্থানে বা খোলা জায়গায় জবাই করাও নিষিদ্ধ করা হয়েছে। জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, নিয়ম কানুন প্রয়োগের জন্য পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি বা পশু চিকিৎসক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা যদি কোনো স্থান বা কসাইখানা পরিদর্শন করতে চায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের বাধা দিতে পারবে না। যে কোনো নির্দেশ লঙ্ঘনের জন্য শাস্তির বিধান রয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, নির্দেশ লঙ্ঘন করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ 1,000 টাকা জরিমানা বা দুটোই হতে পারে। সকল অপরাধী আমলযোগ্য হিসেবে শ্রেণীবদ্ধ। শুভেন্দুর বৈঠকে সিইও কেন, আইনি ব্যাখ্যায় তৃণমূলে তোপ দাগলেন মনোজ আগরওয়াল। নবান্নে নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে রাজ্যের তৎকালীন সিইও তথা বর্তমান মুখ্য সচিব মনোজ আগরওয়ালের উপস্থিতি নিয়ে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। সোমবারের ওই বৈঠকে তার উপস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি নির্বাচন কমিশন আতাতের অভিযোগ তোলা হলেও মঙ্গলবার আইনি ধারা ও পদের গুরুত্ব উল্লেখ করে তার কড়া জবাব দিয়েছেন খোদ মনোজ আগরওয়াল। তৃণমূলের বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তোলা প্রশ্নের প্রেক্ষিতে তিনি স্পষ্ট জানান, নিয়ম মেনেই তিনি সেই সভায় উপস্থিত ছিলেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মুখ্য সচিবের দায়িত্ব গ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোজ আগরওয়াল নিজের অবস্থানের সপক্ষে 3টি প্রধান যুক্তি তুলে ধরেন। তিনি জানান, প্রথমত, সিইও পদাধিকার বলে এখনো রাজ্যের নির্বাচন দপ্তরের সচিব। দ্বিতীয়ত, তিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ক্যাডারের সবচেয়ে সিনিয়র অফিসার এবং তৃতীয়ত, তিনি আইএএস অ্যাসোসিয়েশনের সভাপতি। সোমবার মুখ্যমন্ত্রী যখন সমস্ত দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করেন, তখন রাজ্যের নির্বাচন দপ্তরের সচিব হিসেবে সেখানে থাকাটা তার আইনত অধিকার ও কর্তব্য। মুখ্য সচিব হিসেবে নিয়োগ ও প্রশাসনিক স্বচ্ছতা তৃণমূলের তোলা অভিযোগের ভিত্তি খণ্ডন করে তিনি আরো জানান, জেলা শাসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় বৈঠকের আগেই মুখ্য সচিব হিসেবে তার ফাইলে সই হয়ে গিয়েছিল। যদিও নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে সন্ধ্যা হয়েছিল, কিন্তু প্রশাসনিকভাবে তার আগেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। জেলা শাসকদের বৈঠকে সিইও হিসেবে তার কোনো ভূমিকা না থাকলেও হবু মুখ্য সচিব হিসেবে সেই প্রক্রিয়ায় তার অংশগ্রহণ ছিল সম্পূর্ণ বিধিসম্মত। আর এই ঘটনার ফলে রাজ্যের শাসক ও বিরোধী শিবিরের মধ্যে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন উচ্চপদস্থ আমলার সরাসরি আইনি ব্যাখ্যা দিয়ে রাজনৈতিক অভিযোগ খণ্ডন করার বিষয়টি নজিরবিহীন। মনোজ আগরওয়ালের এই অনমনীয় অবস্থান আগামী দিনে রাজ্য প্রশাসন ও বিরোধী দলের সংঘাতকে আরো বাড়িয়ে তুলতে পারে বলেই ধারণা করা হচ্ছে। তিলজলায় বুলডোজার অ্যাকশন, ঘটনাস্থলে পৌঁছে ক্ষমতার দম্ভ নিয়ে সরব নওশাদ। তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল বুধবারই। শুভেন্দু অধিকারীর নির্দেশে তিলজলা থানার সামনে চলা সেই বুলডোজার অ্যাকশন নিয়ে এবার সরব হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিকেলে তিনি পৌঁছে যান ঘটনাস্থলে, কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, আর সেখান থেকে প্রশাসনের বিরুদ্ধে বেআইনি পদ্ধতিতে কাজ করার অভিযোগ তুললেন তিনি। এদিন তিলজলায় পৌঁছে নওশাদ সিদ্দিকী স্পষ্ট জানান, কোন নির্মাণ বেআইনি হলে তা অবশ্যই আইনত ব্যবস্থা সাপেক্ষ, কিন্তু যেভাবে আচমকা বুলডোজার চালিয়ে ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে তা অমানবিক।
নওশাদ বলেন, বলা হচ্ছে বাড়িটি বেআইনি, কিন্তু সেটা ভাঙা হচ্ছে সম্পূর্ণ বেআইনি পদ্ধতি। যারা ওখানে থাকছেন তাদের তো অন্তত একটা নির্দিষ্ট সময় দিতে হবে। তাদের কাছে কাগজ আছে বলে তারা চ্যালেঞ্জ করছেন, সেই কথা না শুনেই ক্ষমতার দম্ভ দেখানো হচ্ছে। ভাঙড়ের বিধায়কের নিশানায় ছিল রাজ্য প্রশাসন ও পুলিশ। তার দাবি, একতরফা ভাবে এই ধরনের অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নওশাদ বলেন, মানুষের ঘর ভাঙার আগে তাদের কথা শোনা উচিত ছিল। এভাবে দম্ভ দেখিয়ে মানুষের ওপর বুলডোজার চালানো হচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যে কোনো ধরনের অবৈধ নির্মাণ বা কারখানা বরদাস্ত করা হবে না। এরপরই বিকেলের দিকে কলকাতা পুলিশের একটি বড় দল পৌঁছয় তিলজলা এলাকায়। সেখানে আগে থেকে চিহ্নিত করে রাখা অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। এলাকায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানান, এই ধরনের বেআইনি কার্যকলাপে জড়িত সমস্ত অবৈধ কারখানার বিরুদ্ধে ভাঙার ব্যবস্থা নেওয়া হবে। এরপরেই বুলডোজার নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরসভা ও স্থানীয় পুলিশ আধিকারিকেরা। এদিন নওশাদ সিদ্দিকের তিলজলা সফর সেই বিতর্কিত ইস্যুতে নতুন করে রাজনৈতিক মাত্রা যোগ করলো। একদিকে যখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর চাপে এই অ্যাকশন শুরু হয়েছে, তখন অন্যদিকে আইএসএফ বিধায়কের সেখানে পৌঁছে মানুষের পাশে দাঁড়ানো এবং প্রশাসনের দম্ভ নিয়ে আক্রমণ করা, সব মিলিয়ে তিলজলা এখন তপ্ত রাজনীতির কেন্দ্রবিন্দু। সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা, ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের ঐতিহাসিক ঘোষণা শুভেন্দু সরকারের। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বড়সড় পদক্ষেপ নিল রাজ্যের নতুন বিজেপি সরকার। সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত চোরাচালান সম্পূর্ণ বন্ধ করতে এই সিদ্ধান্ত এক মাইল ফলক হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সীমান্তবর্তী জেলাগুলোতে শুরু হয়ে গেছে প্রশাসনিক তৎপরতা। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকানন্দা ভৌমিক বিএসএফ আধিকারিকদের সঙ্গে নিয়ে স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জ পর্যন্ত প্রায় ৯৬ কিমি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। প্রশাসনিক সূত্রে খবর, বসিরহাটের প্রায় ২০ কিলোমিটার স্থল সীমান্তে এখনো কোনো বেড়া নেই। শুধু বসিরহাট নয়, নদিয়া, মুর্শিদাবাদ ও মালদার মতো স্পর্শকাতর জেলাগুলোতেও দ্রুত রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। অনুপ্রবেশ রুখতে আসছে স্মার্ট ফেন্সিং। আগের সরকারের আমলে জমি জটে আটকে থাকা সীমান্ত সুরক্ষা প্রকল্পে এবার যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পুরনো কাঁটাতারের বদলে বসানো হবে ১২ ফুট উঁচু বিশেষ ইস্পাতের জাল, যা সহজে কাটা বা টপকে যাওয়া সম্ভব নয়। আর এই স্মার্ট ফেন্সিং ব্যবস্থায় হাইটেক নজরদারি ক্যামেরা ও সেন্সর ব্যবহার করা হবে। বিএসএফ এর মতে, এই আধুনিক পর্যবেক্ষণ প্রযুক্তি কার্যকর হলে দুর্গম এলাকাগুলোতেও নজরদারি চালানো সহজ হবে। ভারত বাংলাদেশ সীমান্তের ২২১৬.৭ কিমি দৈর্ঘ্যের সুরক্ষা নিশ্চিত করা নতুন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। বিজেপির অভিযোগ ছিল, পূর্বতন তৃণমূল সরকারের অসহযোগিতার কারণে সীমান্তে বেড়া দেওয়ার কাজ থমকে ছিল। বর্তমান সরকারের এই দ্রুত সিদ্ধান্ত একদিকে যেমন জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করবে, তেমনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমন্বয়কে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। আগামী ১.৫ মাসের মধ্যে জমি হস্তান্তরের এই প্রক্রিয়া সম্পন্ন হলে বাংলার সীমান্ত সুরক্ষা ব্যবস্থার মানচিত্র আমূল বদলে যাবে বলে আশা করা হচ্ছে। লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃত্যু মিছিল, টানা ১৫.৫ ঘন্টার ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে এখনো পর্যন্ত মৃত ৮৯, ধূলিসাৎ বহু এলাকা। সকাল ৮টা থেকে রাত 11:30, টানা ১৫.৫ ঘন্টা প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে ধুলোঝড়। কয়েক ঘন্টার ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে রীতিমতো লন্ডভন্ড হয়ে গেল উত্তরপ্রদেশ। লাফিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বুধবার তুমুল ঝড় বৃষ্টির জেরে কমপক্ষে ৮৯ জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশ প্রশাসন জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের জেরে আরো ৫৩ জন আহত হয়েছেন। কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ১১৪টি পশুও মারা গেছে এই দুর্যোগের আবহে। প্রশাসনের তরফে জানা গেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রয়াগরাজ। এখানে ২১ জনের মৃত্যু হয়েছে। সন্ত রবিদাস নগরে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফতেপুরে ১১ জনের, মির্জাপুরে ১০ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলির তালিকায় রয়েছে উন্নাও, বাদাউন, বারেলি, প্রতাপগড়। দিনভর ভারী বৃষ্টি, তুমুল ঝড়, ধুলোঝড়ের জেরে বহু বাড়ি ধসে পড়েছে। উপড়ে পড়েছে প্রচুর গাছ, বিদ্যুতের খুঁটিও। ক্ষয়ক্ষতি হয়েছে ফসলেরও। অধিকাংশ প্রাণহানি হয়েছে দেওয়াল ধসে, গাছ উপড়ে পড়ে এবং বজ্রাঘাতে। মৌসুম ভবন জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরেই উত্তর ভারতের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দুর্যোগে নিহতদের পরিবার পিছু ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন। ২৪ ঘন্টার মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণের সামগ্রী পৌঁছে যাবে। ভাদোহীর প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন,
বজ্রপাত তুমুল ঝড় বৃষ্টির কারণে বহু জায়গায় গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। বহু বাড়িও ধসে পড়ার খবর পাওয়া গেছে। একাধিক জায়গায় মোবাইলের নেটওয়ার্ক বিঘ্নিত হয়েছে, যে কারণে উদ্ধার কাজেও দেরি হচ্ছে। ভাদোহী পুলিশ জানিয়েছে, দুটি পৃথক জায়গায় ভয়াবহ ধুলোঝড়ের খবর পাওয়া গেছে। এর জেরে 16 জনের মৃত্যু হয়েছে। কমপক্ষে 6 জন আহত হয়েছেন। 2 জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ফতেপুরেও আরো 16 জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছেন 5 জন মহিলা। প্রশাসন সূত্রে খবর, বাকি জেলাগুলিতেও ধুলোঝড়ের খবর পাওয়া গেছে। দমকা ঝোড়ো হাওয়ায় গাছ চাপা পড়েও অনেকে আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আজও জেলায় জেলায় পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার। ফসলের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।